এবার সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস, যে কথাটা এতক্ষণ বলে আসছিলাম, এবার এটাকেই আমরা একটুখানি ডিটেলে দেখতে হবে এক্স্যাক্টলি সেপারেশনটা কি করে হয়। সেপারেশন অ্যান্ড আইসোলেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট কে কে ছিল? আমার সেই উদাহরণ নিয়েছিলাম, আমার কাছে ছিল জেলি ফিশের গ্লোয়িং জিন, দ্যাট ইজ মাই ইন্টারেস্ট, জিন অফ ইন্টারেস্ট, যার মধ্যে ঢোকাবো দ্যাট ইজ দ্য ভেক্টর। ভেক্টরটাকে একটু বলে নি, ভেক্টর মিন্স ভেহিকেল, ভেক্টর মিন্স ভেহিকেল। এবার গল্পটা তোমাদের না বললে, ফ্র্যাগমেন্টেশনের আগে গল্পটা এবার একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে। দুটো উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবে। তোমাদের বাড়িতে একটা কোনো অজানা মানুষ হঠাৎ করে ঢুকতে যাচ্ছে, উইল ইউ অ্যালাউ দিস পারসন, যাকে তুমি আগে কখনো দেখোনি, সেই মানুষটিকে তুমি কি অ্যালাউ করবে? সে তোমার ঘরের মধ্যে বসতে চাইলে তার পরিচয় টরিচয় কি দিল না, কিছুই দিল না, দিয়ে বললো ঘরে ঢুকতে চাইছি, জাস্ট আমার কোনো কথা নেই, ঘরে ঢুকবো। ঘরে ঢুকে তোমার, তাকে তুমি আগে দেখোনি, তোমার বাবা মা কেউ দেখেনি। মনে করো তোমার মা, তুমি বাড়িতে বসে আছো, তোমার বাবা বাইরে আছে, ওই লোকটা হঠাৎ করে ঢুকে গেল কোনো কিছু না বলে, ঢুকতে দেবে না। কিন্তু কিছুক্ষণ পরে দেখলে যে তোমার বাবা সঙ্গেই লোকটি এসছে, তখন কি করবে? ও আচ্ছা আচ্ছা, আসুন 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 আসুন, তুমি ডেকে নেবে, কারণ তোমার বাবার সঙ্গে পরিচিত, তুমি বুঝতে পারছো, তখন আমরা তাকে ডেকে নেব। তার মানে কি? অর্থাৎ ওই যে লোকটার সঙ্গে চীনে এসেছে, দ্যাট ইজ দ্য হোস্ট। ও চীনে যখন এলো তখন আমি থার্ড পার্টিটাকে অ্যালাউ করে নিলাম। একই উদাহরণ দুভাবে দেখি। আজকে একটা বিরাট বড় স্টেডিয়ামে কোন একটা শো হচ্ছে, সেখানে টিকিট বিক্রি হচ্ছে, সেই টিকিটটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ঢুকবার। যদি ওই টিকিটটার সঙ্গে না থাকে তখন আমাকে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ কেউ একজন সাপোর্টার আমার সঙ্গে আসছে, তবেই আমি তাকে ঢুকতে দেব। অথবা এমন হলো কেউ টিকিট ছাড়া এমনি পাস টাস নেই, কিছু নেই, ঢুকতে যাচ্ছে, ঢুকতে দিচ্ছে না। এবার দেখা গেল কোনো একজন বড় নেতা তার সঙ্গে জুড়ে, যখন নেতার সঙ্গে ওই লোকটি এসে যাচ্ছে, তখন নেতা যখন ঢুকে যাচ্ছে, বিকজ সেই নেতাকে স্টেডিয়ামের লোকেরা চেনে, তাকে অ্যালাউ করছে, তাহলে নেতার সঙ্গে সঙ্গে যে লোকটা প্রথমে অপরিচিত ছিল সেও ঢুকে গেল। ঠিক ডিএনএ এইভাবে ঢোকে। অর্থাৎ জিন অফ ইন্টারেস্ট, যেই জিনটাকে আমি কেটে নিয়েছি সেটা একা একা ঢুকতে দিচ্ছিলাম না, কিন্তু সেটা যদি আমারই বডির চেনা জানা কাউকে সঙ্গে এসে ঢোকে, তাকে আমরা অ্যালাউ করে নিই। ঠিক এই ঘটনাটাই হয়। তখনই ওই যে চেনে, তার বডি তো আগে তো ঢোকাতে হবে ডিএনএর টুকরোটাকে। আমি ওই জেলিফিশের ডিএনএর টুকরোটাকে নিয়েছি, নিয়ে আমার বডিকে চেনে একজন ব্যাকটেরিয়া, কেন সে বডিকে অ্যালাউ মানে সে ঢুকে পড়ে, জোর করে ঢুকুক বা যেভাবে ঢুকুক। অথবা আমারই বডির কোনো একটা সেলকে আমি বের করে নিলাম, বা ডাব্লিউবিসি বের করে নিলাম, তারই বডির মধ্যে, সেলের মধ্যে ওই যে কাট অ্যান্ড পেস্ট, কি দিয়ে কাট করব? আর এই দিয়ে কাট, পেস্ট করব কি দিয়ে? ডিএনএ লাইগেজ দিয়ে পেস্ট করে আমারই ডাব্লিউবিসির মধ্যে, মনে করো এইটাই কনসেপ্টটা বোঝো, কারণ এটাকে কিন্তু আমরা ইকোয়ালাই দিয়ে করাবো পরে। কথাটা আমারই বডির আর ডাব্লিউবিসি বের করে নিয়েছি, ডাব্লিউবিসি ডিএনএ এর মধ্যে কেটে ঢুকিয়ে দিয়েছি, আমার বডির ডাব্লিউবিসি আমার বডিকে চেনে, তাই আমার বডির কি করছে? সরাসরি ডিএনএ কে ইনজেক্ট করলে ঢুকবে না, কিন্তু আমার হোয়াইট ব্লাড সেলের মধ্যে যখন দিয়ে ওকে ঢুকিয়ে দিচ্ছি চুপি চুপি হোয়াইট ব্লাড সেল, তখন আমার বডি নিয়ে নিচ্ছে, বলছে না আমি তোমাকে তাড়াবো না। এটাই হচ্ছে হোস্ট কনসেপ্ট, হোস্ট সেল, হোস্ট ব্যাকটেরিয়া। যদি ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিতাম, ব্যাকটেরিয়া আমার বডিতে ঢুকে যেত, আমার বডি অ্যাটলিস্ট অ্যালাউ তো করতো, ব্যাকটেরিয়াকে ফাইট করতো। ব্যাকটেরিয়া যদি বদমাইশি করে ফাইট করবে, ভালো ব্যাকটেরিয়াও তো আছে আমাদের বডিতে, ল্যাক্টোব্যাসিলাস ভালো ব্যাকটেরিয়া থাকে, সে ল্যাক্টোব্যাসিলাসকে ডেকে ডেকে তো আমার বডি তাকে রাখতে, ল্যাক্টোব্যাসিলাসকে তো মারে না, কেন? ল্যাক্টোব্যাসিলাস কাজকর্ম শয়তানি করছে না। যদি ল্যাক্টোব্যাসিলাসটা শয়তানি কাজকর্ম করে, ইমিডিয়েটলি আমার বডি মেরে দেবে। মনে রাখবে, এইরকমই গল্প। তাই ওই যে এইভাবেই কিন্তু হোস্টকে দিয়ে, ওই হোস্ট যাকে দিয়ে ঢোকালাম, ওই যে ক্যারিয়ার যার মধ্যে ক্যারি করে গেল, তাকে বলা হয় ভেক্টর। ওটাই ভেক্টর, দুজনের ইন্টারমিডিয়েট, ইন বিটুইন। আরেকটু বোঝাই, কারণ এই জায়গাটা না বুঝলে কিন্তু ইন ফিউচারে কিচ্ছু বুঝবে না। একটা স্টেডিয়ামে আমি ঢুকতে যাচ্ছি, আমাকে ঢুকতে দিল না। আমি যখন একজনের চেনা জানা লোকের হাত ধরে ঢুকলাম,
ওই যে চেনা জানা লোকটা হচ্ছে ভেক্টর, আমাকে ঢুকিয়ে দিল, আমাকে ক্যারি করে দিল, পার করে দিল ভেক্টর। তাহলে ওই ভেক্টর আমাকে নিয়ে গেল। ওর মধ্যে যে এবার ডিএনএ এর সঙ্গে অর্থাৎ আমার সঙ্গে ওই যে লোকটার পরিচয় করালাম, সেটাই হচ্ছে একটা হোস্ট সেলের মতো তাকে পরিচয় করিয়ে দিল। তাহলে এটা পরে বলবো, হোস্ট ব্যাকটেরিয়াটা পরে বোঝাবো, হোস্ট ব্যাকটেরিয়াটা একটু বোঝা বাকি আছে। এখানে যদি যারা বুঝতে পেরেছো তারা বটে, কারণ আমার বডি হোস্টের ব্যাপারটা বলবো না, কারণ এখানে জিন অফ ইন্টারেস্ট কেটেছি জেলিফিশের, ঢুকিয়েছি ব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়াটা হলো হোস্ট। এবার ব্যাকটেরিয়ার মধ্যে ওই জেলিফিশের ডিএনএটাও তো কেটে নিয়ে ঢোকাতে হবে আগে, সেই যে ঢোকানো হলো, সেই ঢোকানোটা হচ্ছে হোস্ট সেলের মধ্যে এন্ট্রি নেওয়া, অর্থাৎ ফরেন ডিএনএ কে হোস্ট সেলে ঢোকালাম। হোস্ট সেল কার? ব্যাকটেরিয়া। এবার ব্যাকটেরিয়াটাকে নিয়ে গোটা ব্যাকটেরিয়া আমাকে ঢুকিয়ে দেওয়া হলো, সেটা এন্ট্রি করে দেওয়া হলো। রিকমেন্ডেড ডিএনএ আমার বডিতে এবার তার কাজ করতে শুরু করবে। এই কনসেপ্টগুলো রাখতে হবে, হোস্ট, ভেক্টর, ভেক্টরটা একটু দিলাম, পরে একটু ভেক্টর নিয়ে বলবো। আর ভেক্টরই আসল, ডিএনএ রিকম্বিনেশনে ভেক্টরটাই আসল, কিন্তু এই ভেক্টর আগে বুঝে নিয়ে রিয়েল ভেক্টর ইকোলার ডিটেল পড়বো। তো সবার আগে তাহলে ডিএনএ গুলোকে সেপারেট করতে হবে। কোন ডিএনএ? সবার আগে জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার ডিএনএ, তাকে সেপারেট করতে হবে না? আগে সেপারেট করব, চলো কিভাবে করব সেই সেপারেশনটা করে দিই। ডিএনএ ফ্র্যাগমেন্টস আর সেপারেটেড বাই আ টেকনিক কল জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস, এই যে একটা মেশিন দেখতে পাচ্ছ তোমাদের চোখের সামনে এসছে, সেটা জেল ইলেকট্রোফোরেসিস মেশিন। কি কি জিনিস? এটার মধ্যে অ্যাগারোজের জেল থাকে, অনেক রকমের সিনথেটিক জেলও থাকে। সেই জেলের মধ্যে ডিএনএ গুলোকে সবার আগে কাট করতে হবে। আমি আবার উদাহরণে যাচ্ছি, জেলিফিশের একটা সেল নিয়েছি, তার লং ডিএনএ, সব ডিএনএ তো নেব না, আমি করছি বায়োটেকনোলজি, স্পেসিফিক জিন অফ ইন্টারেস্ট লাগবে। কি করে করব? আগে ওই সেলটার কিছু গুঁড়ো করব, তার ডিএনএ টিএনএ থাকবে, ডিএনএ বের করা, ডিএনএ আইসোলেশন, এই চ্যাপ্টারের সব শেষে বুঝতে পারবে। পুরো প্র্যাকটিক্যাল তোমাদের কথাটা বলে দেব, করে হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমার কথা অনুযায়ী করলে বাড়িতে ডিএনএ যে কোনো কিছু থেকে ডিএনএ বের করতে পারবে। দেখাবো ওইগুলো, বলে দেবো ওইগুলো, কিছুটা আছে সিলেবাসে, প্র্যাকটিক্যালে আছে, অনেক স্কুলে করাতে হয় ডিএনএ এক্সট্রাকশন, ভেরি ইন্টারেস্টিং। বাংলা মিডিয়ামের গুলো তো থাকে না, বাট ইংলিশ মিডিয়ামে খুব ভালো করে এটা তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। আমার কথা বলবো, আমার কথা শুনে প্র্যাকটিক্যাল করে নেবে, দেখবে একদম ইজি হয়ে যাবে, ঘরে বসে হয়ে যাবে। সেই ডিএনএ, তাহলে সেভাবে ডিএনএ এক্সট্রাক্ট হয়ে গেল। সেই ডিএনএ গুলোর মধ্যে কোন জায়গাটায় আছে আমি কি করে বুঝবো? আমি তো জানি আমার রেস্ট্রিকশন এর নিউক্লিয়াস দিয়ে দেবো, কারণ আমি তো চোখে দেখে কাট করতে পারছি না, তাকে একটা কেমিক্যাল দিয়ে কাট করতে হবে। তাহলে সেই কাট করার আগে ডিএনএর একটা ইন জেনারেল ফ্র্যাগমেন্ট ফটাফট ছোট 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 কুচি 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 একদম কুচি কুচি গুঁড়ো গুঁড়ো করে দেবো। সেই কাটিংটা কি দিয়ে করব? সেটাও কিন্তু আমার ওই যা কুচি হাত দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম নর্মাল এলোমেলো করে দিয়ে কেটে দেবো না, তাকে আমাকে টু দা পয়েন্ট পার্টিকুলার রেস্ট্রিকশন নিউক্লিয়াস দিয়ে দিয়ে তাকে কুচি কুচি করে কাটতে হবে। কাটলেই হবে না, সেই ডিএনএ ফ্র্যাগমেন্ট গুলো তো একসঙ্গে গায়ে গায়ে লেগে থাকে, তাকে আমি কি করে আলাদা আলাদা করব? এত ছোট সূক্ষ্ম সূক্ষ্ম তাকে আমি ফোর্সেপ দিয়ে ধরতে পারি না, কিচ্ছু করতে পারি না, তাকে তো আলাদা করতে হবে। তার জাম জেল ইলেকট্রোফোরেসিস কিভাবে করা হয় একটু বলে দিচ্ছি। একটা এরকম ছোট্ট ওই যে মেশিনটা দেখতে পাচ্ছ, সেই মেশিনের দুপাশে দুটো ইলেকট্রোড থাকে, অ্যানোড এবং ক্যাথোড, পজিটিভ এবং নেগেটিভ। ডিএনএ আর নেগেটিভ হয়, ডিএনএ তাকে যদি পজিটিভের দিকে তাকে চালনা করা যায়, নেগেটিভ থেকে সে পজিটিভের দিকে যাবে। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এ করানো হয়েছিল, আমি বলেছিলাম বায়োটেকনোলজির বিষয় এটা। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংও কিন্তু বায়োটেকনোলজি থেকে নেওয়া হয়েছে। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর ডিফারেন্সটা কি? ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এ অনলি ডিএনএ গুলোর ছাপ নেওয়া হয়, এর আগে বলেছিলাম মনে আছে, অনলি তাদের ইমপ্রেশনটা নেওয়া হয়, তাদের ছবি তাদের মধ্যে ওই এক্সরে দিয়ে ফটোগ্রাফিক প্লেট দিয়ে মেলানো হয়। কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে উই নিড দ্যাট পার্ট অফ দ্য ডিএনএ, ডিএনএ টুকরোটাই লাগবে। বেশ, তো এবার কি করলাম ভালো করে বুঝে দেখো, ছবিটায় দেখো, এই যে মেশিনটা আছে, সেই মেশিনের মধ্যে বক্স টাইপের একটা অংশ যেখানে নেগেটিভ মার্কিং করা থাকে, হ্যাঁ, ঠিকানার মধ্যে একটা ইলেকট্রোড থাকে, সেখানে ছোট 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 গর্তের মতো
ওয়েল মানে ছোট ছোট কূপ মতো থাকে, সেই ওয়েলের মধ্যে নিয়ে ওই ডিএনএ কে এক্সট্রাক্ট করে নিয়ে, ডিএনএ এক্সট্রাকশন এই সিলেবাসের শেষের দিকে আছে, পরে বলবো, ইজি বিষয়টা, অপেক্ষা করে, এখন এটা বলছি তার সঙ্গে গুলিয়ে ফেলবো না। ডিএনএ এক্সট্রাক্ট করে নিয়ে তাকে নিয়ে একটা ড্রপার করে টকটক করে ফেলে যাব, তারপরে কিছুক্ষণের জন্য ইলেকট্রিক কারেন্ট দেব না, তার আগে অবশ্য ডিএনএ গুলোকে কুচি কুচি করে কাটতে হবে, বের করে নিয়ে কুচি কুচি না করলে ডিএনএরা চলতে পারে না, বড় ডিএনএ কি করে যাবে, সুতো একটা, যখনই কেটে দেব ইলেকট্রোড দিয়ে দেবো, এই যে এখানে ছবিটা দেখছো ঠিক ওই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতো স্মলার ডিএনএ গুলো আগে এগিয়ে যাবে, লার্জার ডিএনএ গুলোকে দূরে পড়ে থাকবে। এবার আমার অনেকগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট কেটে গেছে, এবার এই যে পুরো যে জেল 11 জেলের মধ্যে ডিএনএ টুকরোগুলো আছে, আমরা কি করেছিলাম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টে, তারপরে নাইট্রোসেলুলোজ পেপার দিয়ে ছবি তুলেছিলাম, বাস পুরো অ্যাসোসিয়েশন ফেলে দিয়েছিলাম। বাট নাও উইল নট থ্রো ইট আউট, আমরা এটাকে ফেলে দেব না, আমরা ওই পার্টগুলো কি করে আছে, ওই জেলের মধ্যে মধ্যে ডিএনএ টুকরোগুলো ভেতরে ভেতরে ঢুকে আছে, কি করব, ওই জেলের টুকরোগুলোকে জেল সহ ডিএনএ সহ, এটাকে দেখা যায় ভালোভাবে দেখে, ওই জেল সহ ডিএনএ টুকরোগুলোকে আমরা বের বের করে নিয়ে আসতে থাকবো। কেন? কারণ ডিএনএ ছোট, এত ছোট তাকে আমি ফোর্সেপ দিয়ে আলাদা করতে পারবো না, তারপরে তাকে এলুশন নামে একটা টেকনোলজি আছে, ওই এলুশন দিয়ে, ইথিলিন ব্রোমাইড দিয়ে তাকে ওয়াশ করে নেব, ওয়াশ করাটাকে এলুশন বলা হয়। ওয়াশ টোয়াশ এলুশন খুব ইম্পর্টেন্ট, তা নইলে যেটা পরীক্ষায় আসে, ওয়াশিং অফ দ্য ডিএনএ কে ওয়াশ করে ছোট্ট ডিএনএ টুকরোটিকে বের করে নেওয়া হবে, তার মধ্যে থেকে বেছে বেছে নিয়ে কালার দিয়ে আমাদের জিন অফ ইন্টারেস্ট, অর্থাৎ গ্লোয়িং জিন হলে গোয়িং, যা যা ইন্টারেস্ট হবে, আমি একটা উদাহরণ নিয়ে চলছি যাতে করে বুঝতে সুবিধা, এরপরে আমরা অনেক রকমের জিন অফ ইন্টারেস্ট আসবে, তাহলে ওই জিন অফ ইন্টারেস্টটাকে আমি আলাদা করে ফেলবো। আশা করি কিছুটা বুঝলে, আরো কথা বলবো, আরো আশা করি বুঝতে পারবে। DNA fragments are separated by technique called gel electrophoresis to visualize DNA fragments, to visualize DNA কে দেখতে গেলে DNA fragments at bright orange colored bands, এই যে কালারের ব্যান্ড গুলো দেখছো, কালারটা একটু অন্যরকম এসছে, এগুলো অরেঞ্জ টাইপের ব্রাইট কালার, নিচের দিকে ফ্লুরোসেন্ট পেপার ইউজ করা হবে, দেখতেই পাওয়া যায়। দে আর স্টেইনড উইথ ইথিডিয়াম ব্রোমাইড, ভেরি ইম্পর্টেন্ট, ইথিডিয়াম ব্রোমাইড, কারণ ব্রোমিন ওইটার মধ্যে ইথিডিয়াম ব্রোমাইড দিলে এরা মার্কড হয়ে জ্বলতে শুরু করে, জাস্ট গ্লো করতে শুরু করে, অ্যান্ড এক্সপোজ টু ইউভি রেডিয়েশন, এবং যে ইথিডিয়াম ব্রোমাইড দেওয়া হবে তার নিচে ইউভি রে দেওয়া হবে, তখন এটা জল চকচক করবে। আজকে আমার অভিজ্ঞতা তো আছে, তোমাদের মধ্যে অনেকেরই মজাদার, টাকাকে চেক করে, এলআইসি অফিসে থাকে, ব্যাংকে থাকবে, দেখবে টাকার মধ্যে যদি আমি ইউভি রের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, তখন দেখা যাবে টাকার মধ্যে থাকা কিছু থ্রেড চকচক করে দেখা যাচ্ছে। ঠিক এই জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে যে ইথিডিয়াম ব্রোমাইড দেওয়া যায় চকচক করবে, এখনো কিন্তু ইলিউশন হলো না। ইলিউশন মানে ওইটার থেকে আলাদা করা, জায়গাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দাও ডিএনএ ব্যান্ডকে আমরা সেপারেট করছি, সবার আগে সেপারেট করে ডিএনএ ব্যান্ড আর কাট আউট ফ্রম অ্যাগারোস জেল, ওই যে কথাটা বললাম, এই যে লাল রঙের এই ছবিতে দেখতে পাচ্ছ, দেখো এটা কিন্তু খুব ইজি ছবি, 1 2 3 4, লক্ষ্য করো এগুলো কি, এটা অ্যাগারোস জেলের একটা প্লেট, আর এই যে ছোট ওয়েল মানে কূপ, ওই যে সাদা রঙের ডটগুলো, তারপরে তার মধ্যে যখন লার্জ অ্যান্ড স্মলেস্ট, লার্জার ডিএনএ কোথায় থাকবে, নেগেটিভের দিকে, স্মলাররা কোথায় যাবে, পজিটিভের দিকে। স্মলার কেন, যারা ছোট টুকরো তারা তাড়াতাড়ি আগে এগিয়ে যায়, বিকজ অফ দেয়ার ওয়েট। এটাই হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিসের মেশিন, বুঝতে পেরেছো? এবার এই যে ছোট ডিএনএ গুলো হলো, এটার মধ্যে কি আছে, জেল ভরা আছে, সেই জেলের ছোট পার্টগুলোকে টুকরো করে এবার বের করে নিতে হবে, কিরকম, ওই জেলটা সহ। এবার আমার জেলটা কি কাজে লাগবে না, আমার লাগবে ডিএনএটা, এবার সেই জেলটাকে সরিয়ে দেওয়াটাকে বলা হয় এলুশন। সো ডিএনএ স্ট্যান্ড আর কাট আউট ফ্রম অ্যাগারোস জেল, দিস ইজ কল্ড এলুশন। পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, অ্যাগারোস জেল থেকে ডিএনএ কে ওয়াশ করে, অ্যাগারোস জেলকে ওয়াশ করে বেরিয়ে দিয়ে পিওর ডিএনএ বের করার সিস্টেমটাকে বলা এলুশন। These purified DNA fragments are used to construct recombinant DNA by joining them with cloning vector. ওই যে ক্লোনিং ভেক্টরের কথা, এই যে ভেক্টর আসলাম, কে ভেক্টর,
আমি মানুষ দিয়ে উদাহরণ দিই, চলো বললে শুনে ব্যাঙের উদাহরণটা দিলে তোমরা গন্ডগোল করতে পারো। মনে করো আমার মধ্যে গ্লো, নাককে গ্লো করানো হবে, নাকটা চকচক করছে, পুজোর সময় গাল চকচক করে যাচ্ছ, সম্ভব ইজিলি। এবার আমি একটা জেলিফিশ থেকে জিন নিলাম, জিন অফ ইন্টারেস্ট, সেটা আমার বডিতে ইনজেক্ট করে দিলাম, কাজ হবে না, কারণ আমার বডি ইমিউন সিস্টেমে জিনটাকে কাট করে মেরে দেবে। এই যে আমি ইলিউশন করার পরে জিনের বা ডিএনএর টুকরোটি পেলাম, কি করব, আমার বডিকে যে চেনে, আমার বডি আমারই বডির কোনো সেল চেনে, অথবা আমার বডিতে ঢুকে যায় ব্যাকটেরিয়া, তারা চেনে, তখন ওই ব্যাকটেরিয়ার বডির মধ্যে থেকে একটা ডিএনএ বের করব, সেই ডিএনএটার মধ্যে ওকে চট করে ছোট্ট করে লেগে দিয়ে ব্যাকটেরিয়াটাকে বানিয়ে দেব। এখানে তাহলে রিকম্বিনেন্ট অর্গানিজম কে হলো? রিকম্বিনেন্ট অর্গানিজম হয়ে গেল ব্যাকটেরিয়াটা, যে ভেক্টর, অর্থাৎ ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ এর মধ্যে আমার জিন অফ ইন্টারেস্টটাকে আমি আঠার মতো লাগিয়ে দিলাম, হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। দ্যাট ইজ দ্য ভেক্টর ডিএনএ। ভেক্টর মানে মশার ক্ষেত্রে দেখেছিলে, ভেক্টর মানে যে ক্যারি করে নিয়ে যায়। তাহলে ইকোলাইর ছিল একটা ব্যাকটেরিয়া, ইকোলাইটা একা একা ঢুকছিল, তো ইকোলাইয়ের কাজ করছিল। কিন্তু এবার আমরা কি করলাম, ইকোলাইটার মধ্যে জিন অফ ইন্টারেস্টকে চড়িয়ে দিলাম। কোথায় চড়ালাম? ওই ইকোলাই থেকেই একটা জিন আগে বের করে নিলাম, বের করে ইকোলাইয়ের মধ্যে মালার মধ্যে জিনটা ঢুকিয়ে দিলাম। ইকোলাইয়ের যে জিনটা বের করেছি সেটা হলো ভেক্টর, ইকোলাইতেই থাকাটা ভেক্টর। ইকোলাই ব্যাকটেরিয়া, তার থেকে সার্কুলার ডিএনএ প্লাসমিড, তাকে বের করে যে প্লাসমিড সার্কুলার ডিএনএ প্লাসমিড, ইকোলাই থেকেই বের করেছি প্লাসমিড, ইকোলাইটাকে পাশে রেখে দিয়েছি, প্লাসমিড বের করেছি, সেই প্লাসমিড গোল মালার মতো তাকে কাট করে জিন অফ ইন্টারেস্ট ঢুকিয়ে দিলাম। একটু পরে দেখবো এবারে কি প্লাসমিডটাকে কে চেনে, আমার ব্যাকটেরিয়া চেনে, ব্যাকটেরিয়ার মধ্যে দিলাম ঢুকিয়ে। এবার ব্যাকটেরিয়াটার নাম কি হলো? রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া। কি কাজ করবে? ওই ব্যাকটেরিয়াটার মধ্যে কে ঢুকে আছে? আমার জিন অফ ইন্টারেস্ট। এবার ব্যাকটেরিয়া যেহেতু আমার বডিতে ঢুকতে পারে, ধরে নিচ্ছি, সে ব্যাকটেরিয়াকে আমার বডিতে ইনজেকশন করে ঢুকিয়ে দিলাম। এবার ব্যাকটেরিয়া কি করবে? আমার বডিতে গিয়ে নাম্বারটা বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে তার এক্সপ্রেশন করবে। আমি ব্যাকটেরিয়ার উদাহরণ দিলাম, আমার বডির সেলকে দিয়েও করতে পারতাম, আমারই বডির একটা ডাব্লিউবিসি বের করে, কিন্তু এটা হার্ডার বলে করা মুশকিল, কারণ ব্যাকটেরিয়ার সঙ্গে করাটা ইজি। তাহলে ওই আমার ডাব্লিউবিসিটাও ভেক্টর হয়ে যেত, এখানে ব্যাকটেরিয়াটা ভেক্টর হলো, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ছোট্ট সার্কুলার ডিএনএটা ভেক্টর হলো, ভেক্টর। এইভাবে করে আমরা এগোবো, জায়গাটা একটু বুঝিয়ে যাই যাতে পরে যখন দেখাবো ইজিলি মনে থাকে। তাহলে এলুশন, ইথিডিয়াম ব্রোমাইড কি করে? এলুশন মানে পিওর ডিএনএ কে 11 জেল থেকে সরিয়ে পিওর ডিএনএ এক্সট্রাক্ট করা, তাকে বলা হয় এলুশন। ভেরি ইম্পর্টেন্ট কথা, এলুশন পার্টটা কিন্তু ভুলো না। চলো ক্লোনিং ভেক্টরস, এবার আমরা ভেক্টরকে নিয়ে পড়ছি। তাহলে সবার আগে কি হলো? আমার জিন অফ ইন্টারেস্ট বের হয়ে গেছে, হয়েছে হ্যাঁ কি না বলো? হয়েছে জিন অফ ইন্টারেস্ট। কি ছিল? আমি যে এই ধরনটা দিয়েছি এক্সাম্পলে, কি ছিল? জেলিফিশের গ্লোয়িং জিন। ওই গ্লোয়িং জিন আমি আমার গালের মধ্যে চকচক করাবো, স্টেট ঢুকিয়ে দিতে পারতাম না, পসিবল না। আমায় ঢোকাবো আমার বডি যাকে চেনে এমন একটা অর্গানিজমের সঙ্গে, তাকে আগে আঠা দিয়ে জোড়া লাগাবো। ও বাবা, ইজিলি তো আঠা দিয়ে হবে না, একটাকে আমি ফেভিকুইক ফেভিকল নিয়ে এলাম, জোড়া লেগে দিলাম, হবে না বাবু, হবে না। এখানে আমরা হোস্টকে ধরে নাও আমার বডিতে ঢোকানো হচ্ছে, হোস্টকে একটা হোস্ট চিনলাম, আমার বডি যাকে চেনে, আমার বডি ব্যাকটেরিয়া কাকে কাকে চেনে? ব্যাকটেরিয়াকে চেনে, আমার বডিতে ঢোকে, ভাইরাস আমার বডিতে ঢুকতে পারে, আমার বডি ফাইট করলেও ঢুকতে তো পারে, তো ওদেরকে ব্যবহার করা সহজ। আর যদি আমার বডিতে আরো ভালো করে ঢোকাতে হতো, তাহলে ব্যাস একটা করে বের করে নিতাম, কি একটা করে ব্যাস আমার বডির ডাব্লিউবিসি বের করে দিতাম, যে আমাদের নিউক্লিয়াস আছে। ডাব্লিউবিসির কথা এই কারণে বলে, আরবিসির তো করা যাবে না, কারণ আরবিসির নিউক্লিয়াস নেই। ডাব্লিউবিসির নিউক্লিয়াসে করতে পারতাম, বাট ইট ইজ হার্ড, তাই করা হয় না, তাই ব্যাকটেরিয়াকে নেওয়া হয়। চলো সেই ব্যাকটেরিয়াটাকে নিয়ে এখন আমরা অনেকটা ইনফরমেশন নেব। আপাতত কিন্তু আমার জিন অফ ইন্টারেস্ট করে তাকে তুলে রেখেছি, বুঝেছো? জিন অফ ইন্টারেস্ট বাইরে আমি তাকে তুলে রেখে দিয়েছি। আমি চাইছি এবার আমি ভেক্টর প্রিপেয়ার করব। এইবার আমি প্রিপেয়ার করব যার মধ্যে দিয়ে আমি ঢোকাবো। তাকে গাছ দিলাম হয়ে গেলাম, হবে না, তারও অনেক স্টেপ আছে। তাই বায়োটেকনোলজির অনেক অনেক স্টেপ আছে। ফার্স্ট অফ অল কালেক্টিং দ্য জিন অফ ইন্টারেস্ট। আমার জিন অফ ইন্টারেস্ট কালেক্ট করলাম, এলিউশন করলাম, বাছাই করে তাকে তুলে রাখলাম, বাস। চলো ভুলে যাও আপাতত, পরে ডেকে নেব তাকে। এখন আমি আমার
ভেহিকেলটা প্রিপেয়ার করি, আমি যে ভেহিকেলটা করে ওকে আমি আমার বডিতে ঢোকাবো। ঠিক আছে, চলো তাহলে ভেক্টরটা কি হয়, তার নাম ক্লোনিং ভেক্টর। নেক্সট টুল, এই যে নিচে ছবিটি দেখতে পাচ্ছ ব্যাকটেরিয়াল ডিএনএ, ক্লিয়ারলি একটা ছবি, এই যে আমার পাশেই দেখা যাচ্ছে, এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কি থাকে, একটা নিজস্ব ডিএনএ, তার মেজর ডিএনএটা নিউক্লিয়েড বলে। উইল নট লুক অ্যাট দিস ডিএনএ, আমরা এই ডিএনএটার দিকে তাকাবো না। যে কোনো ব্যাকটেরিয়াতে, মোস্টলি ইকোলাই ব্যাকটেরিয়া তো থাকেই, দেখবা ওদের নিজস্ব ডিএনএ বাদ দিয়েও কিছু চাকার মতো দেখতে সার্কুলার ডিএনএ থাকে। দিস ডিএনএ আর কল প্লাসমিড ডিএনএ। তাহলে প্লাসমিড অ্যান্ড ডিএনএ আর দ্য সেম। কাজে ইকোলাই ব্যাকটেরিয়া তার নিজের ডিএনএ যা কোডং করে এরাও সে, কিন্তু প্লাসমিড ডিএনএ এর গুরুত্ব কি? প্লাসমিড ডিএনএ জেনারেলি যদি যে কোনো ব্যাকটেরিয়াতে থাকবে, কোনো ব্যাকটেরিয়াকে যদি তারা রেজিস্ট্যান্ট দিতে হয়, এই প্লাসমিড গুলোর মধ্যে চেঞ্জ হয়। কারণ ছোট্ট ডিএনএ এর মধ্যে চেঞ্জ হওয়াটা খুব ইজি, আর এই যে বড়, এই যে খয়েরি রং বা ব্রাউন কালারের যে ডিএনএটা দেখছো, তার মধ্যে চেঞ্জ হওয়াটা একটু ডিফিকাল্ট। স্মলার ডিএনএ ভেরি ইজি টু চেঞ্জ। মনে রাখবে, যখন ব্যাকটেরিয়ারা তাদের রেজিস্ট্যান্টটা গ্রো করে, তুমি ওষুধ দিলেও ব্যাকটেরিয়া মরে না, তারা রেজিস্ট্যান্ট গ্রো কিন্তু করে এই সার্কুলার ডিএনএ গুলোর মধ্যে। ওই যে টাইফয়েডের এক্সাম্পলটা দিয়েছিলাম না, ছোট্ট করে যদি এই ডিএনএটার মধ্যে একটুখানি রেজিস্ট্যান্ট গ্রো করে দিতে পারে, যতই তুমি ওষুধ দাও ব্যাকটেরিয়া মরবে না। সবই অ্যাকচুয়ালি এই প্লাসমিড ডিএনএতে। সো প্লাসমিডস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টু জাস্ট এক্সট্রাক্ট ফ্রম দ্য ইকোলাই অলসো। তাই আমরা এই সার্কুলার ডিএনএ দিয়েই কাজ করব। ইয়েস, এই জায়গাটায় এই সার্কুলার ডিএনএ গুলোকেই আমরা ভেক্টর হিসেবে কাজ করব। মানে কি, অটো বা টোটো, যে টোটোটার উপরে আমি চড়িয়ে দেব আমার ওই যে তাকের উপরে তুলে রাখা যে আমার ডিজায়ার্ড ডিএনএ আছে, তাকে আমি তুলে দেব, তুলে জোড়া লাগাবো। কোটার মধ্যে খয়েরিটায় লাগাবো, ব্রাউনটায় লাগাবো না, সার্কুলার ডিএনএ ইজি টু অপারেট, তার মধ্যে কাট করব। ওটা তো কাট করেই নিয়েছি, কাট করে পাট করে জুড়ে লাগিয়ে দেবো। কি দিয়ে কাট করব? যেটা দিয়ে আমি ডিজায়ার, আমার জিন অফ ইন্টারেস্ট, চাহিদার জিনটাকে কেটেছিলাম, ভেক্টরকে আমরা সেটা দিয়ে কেটে দেব। আগে প্লাসমিডটা বের করে আনবো, হয় সেলের মধ্যে থাকা অবস্থায় হবে না, কিন্তু এই যে ব্যাকটেরিয়া ক্যাপসুলের মতো দেখছো, তার থেকে আগে বের করব। কাকে? প্লাসমিডকে। আলাদা ডিশে রেখে, আলাদা জায়গায় রেখে, তার মধ্যে আমি ওই কাটিং ডিএনএ কে টাচ করাবো। ইজি নয়, জাস্ট কাট করলাম, হাত দিয়ে করলাম না, এরও টেকনিক আছে, যেটাকে আমরা রেস্ট্রিকশন সাইট, রেস্ট্রিকশন ইনঅ্যাক্টিভেশন। কাজে এখন আমি অনেকটা সময় ধরে, বি প্রিপেয়ার ফর দ্যাট, একদম পুরো ক্লোনিং ভেক্টর নিয়ে বলবো। জাস্ট একটু বললে হবে না, এই ক্লোনিং ভেক্টর নিয়েই যাবতীয় গল্প, অনেক সময় ধরে বলতে হবে। একদম খাওয়া দাওয়া করে নিয়ে বসো, ভিডিও পজ করে যাও, আমি বলে দিচ্ছি। কিন্তু এখন কিন্তু আর ওই ডিজায়ার ডিএনএ পরে বলবো, একটু একটু বলবো, কিন্তু এখন আমি যা কিছু বলবো ক্লোনিং 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 নিয়ে বেশিরভাগ কথাটাই বলবো। যদিও একবার বলে নেবো, ওভারঅল রিপিট করব। তা ক্লোনিং ভেক্টর ভেরি ইম্পর্টেন্ট। আর যে সার্কুলার ডিএনএ আইডেন্টিফাই করলাম, চলো এখন আমার একটুখানি পড়ে নি। দে আর ক্লোনিং ভেক্টর কি? দে আর দ্য ডিএনএ মলিকুল দ্যাট ক্যান ক্যারি ফরেন ডিএনএ। ফরেন ডিএনএ, যে ফরেন তুলে সে ক্যারি করতে পারে ডিএনএ সেগমেন্ট অ্যান্ড রেপ্লিকেট ইনসাইড দ্য হোস্ট সেল। হোস্টকে, ব্যাকটেরিয়াটা নিজেই হোস্ট সেল, ব্যাকটেরিয়ার মধ্যে থেকে সে রেপ্লিকেট করতে পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল প্লাসমিড, circular extra chromosomal DNA of bacteria, extra chromosome, and bacteriophage, ব্যাকটেরিওফাজ তাদের ডিএনএ থাকে, তাদের মধ্যেও কিছু এক্সট্রা ডিএনএ থাকে, সেটাকেও যদি আমি ক্যারিয়ার হিসেবে ব্যবহার করি, তাহলেও সেটাকে আমরা ক্লোনিং ভেক্টর বলবো। কি কি ক্লোনিং ভেক্টর হয়, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কয়েকটা ক্লোনিং ভেক্টর নিয়ে তোমাদের এক্সামে অনেক সময় আসে। ইকোলাই ব্যাকটেরিয়াতে থাকে প্লাসমিড, জেনারেলি ব্যাকটেরিয়া, যে কোনো ব্যাকটেরিয়া বা ইকোলাইতে, তার নাম প্লাসমিড। কি জানি না, ডিএনএ এর সঙ্গে কোনো নাম টাম, প্লাসমিড মুখস্থ রাখবে, ব্যাকটেরিয়ার সার্কুলার ডিএনএ, খতম। চলো নেক্সট, ফাসমিড, কসমিড, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ওয়াইএসি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এগুলো কিন্তু আমি স্লাইড বলিনি, বলে দিলাম। এরকম অনেক অনেক ভেক্টর আছে, এদেরকে এক কথা, বিকজ
ভেক্টর কেন? এদের উপরে ফরেন ডিএনএ চড়াতে পারি, ফরেন ডিএনএ কে ঢোকাতে পারি। একটা উদাহরণ দিই, ভটকে যেও না। ভেক্টর, প্লাসমিড একটা ভেক্টর, ওয়াইএসি ভেক্টর, কসমিড ভেক্টর, ফাসমিড ভেক্টর। These are the vectors. ভেক্টর মানে ভেহিকেল, ভি ফর ভেহিকেল, যার মধ্যে চড়াতে পারি। তাহলে এতগুলো টাইপের ভেক্টর কেন বাবা? একটা হলেই তো হয়ে যেত না বাবু। আমরা রাস্তায় বেরোলে শুধু টোটোই কি ভেহিকেল আমাদের? টোটো আছে, সাইকেল আছে, রিক্সা আছে, বাইক আছে, ট্রাক আছে, বাস আছে, 10 চাকার গাড়ি আছে, এরোপ্লেন আছে, সবাই ভেক্টর, সবাই ক্যারি করতে পারে কাউকে। কিন্তু কখন কোনটা ক্যারি করব? অ্যাকর্ডিং টু আওয়ার ক্যারিং আইটেম। অর্থাৎ ক্যারি যাকে করব সেটা যদি ছোট হয় তাহলে ছোট জিনিস। আমার একটা মানুষকে ক্যারি করতে একটা সাইকেল যথেষ্ট, টোটোতেও যাই, যেতেই পারি, কিন্তু ছোট্ট আরো একটা কোনো একটা ছোট্ট কিছু আছে, একটা জলের বোতল ক্যারি করব, তার জন্য আমি একটা 10 চাকার গাড়ি অর্ডার করলাম, পসিবল না? দরকারও নেই। অথবা আমার কাছে ক্যারি করানোর জন্য বিরাট বড় এক বস্তা আছে, 10 বস্তা জিনিস আমি ক্যারি করব, নিয়ে এলাম একটা টোটো, আমার কাছে 10 বস্তা পরিমাণ অর্থাৎ ভারী, যাকে ক্যারি করব। আর আমার টোটো নিয়ে এলাম, টোটোর মধ্যে 10 বস্তা ওঠানো যাবে? বারে বারে যাবে, তুমি বলতে পারো, বাট আমি একবারেই নেব, পারবো না। কিভাবে নেব? যাকে ক্যারি করাবো, তাহলে ডিএনএ টেকনোলজিতে কাকে ক্যারি করাবো? ফরেন ডিএনএ কে ক্যারি করাবো। ওই যে গ্লোয়িং জিনের জিনটুকুকে বা ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে ক্যারি করাবো। কিভাবে? এবার ওই যে আমার ডিএনএর যে টুকরোটা, যেটা আমি ফ্রেশ করে রেখে দিয়েছি, ডিজায়ার্ড জিন, জিন অফ ইন্টারেস্ট, তার কিলো বেসের উপরে নির্ভর করবে, তার ওয়েটের উপরে নির্ভর করবে কোন ধরনের ভেক্টর ইউজ করব। কিলো বেস কম হলে আমরা প্লাসমিডদের ইউজ করব। কিলো বেসের পরিমাণ অর্থাৎ যে ডিএনএ জিন অফ ইন্টারেস্ট পেয়েছে দেখলাম সেটা অনেকটা বড়, তখন আমি যদি আমার ব্যাকটেরিয়া ইকোলাইয়ের প্লাসমিডে ঢুকিয়ে দিই, ইকোলাইয়ের নাম প্লাসমিড, তার প্লাসমিড সে নিতেই পারবে না ওকে, তখন আমাকে ওয়াইএসি, বিএসি, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এই ধরনের আরো ক্লোনিং, আরো কত ক্লোনিং, এক এক করে যখন বড় হবে অনেক ক্লোনিং। যদি এই লাইনটা নিয়ে পড়ো, এইটুক বলছি যথেষ্ট, বেসিকটা বুঝে নাও। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ওয়েট অফ দ্য ফরেন ডিএনএ উই হ্যাভ টু চুজ পারফেক্ট ভেক্টরস। তো কয়েকটা উদাহরণ শেখালাম, কিন্তু আমি এখানে বলবো মেইনলি প্লাসমিড নামে একটা ভেক্টর। প্লাসমিডকে নিয়ে যদি জানি, পরে যদি বইতে কসমিড নিয়ে পরে জানবে, ফাসমিড নিয়ে জানা পড়বে, বিএসি নিয়ে তার ডিটেলে পড়বে, আলটিমেটলি ব্যাপারটা একই। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু মেইনলি পড়বো প্লাসমিড নিয়ে, বিকজ প্লাসমিড আর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, কারণ ব্যাক অনেক বড়। ওয়াইএসি, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইম্পর্টেন্ট নাম, মাথায় রেখো। এইভাবে করে আমরা তাহলে বুঝতে পারবো। তাই অন দ্য ওয়েতে এই যে আমার কথাগুলো বলছি, কথাগুলো ছাড়া কিন্তু এই ক্লাস পসিবল নয়। এগুলোকে নিয়ে সব শেষে যখন আমি জুড়ে দেব, প্রথমে অবস্থায় আমি জানি অনেকে আগের দিনের ক্লাসটা ডিসকন্টিনিউ করে ফেলছো, খেয়ে নেই, মনে নেই, একটু পড়ে রাখবে, একটু মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে কিন্তু পারবে না, কারণ বইটাকে সঙ্গে রাখতে হবে, বইতে আমাদের কন্টিনিউটি আছে। বা আমি যখন বাড়িতে বসে পড়াবো, বাড়িতে বসে তুমি আগের জিনিস বলবো না, আমার কথাতে কিছু আগের জিনিস বলতে পারি। আমি যদি নর্মাল বাড়িতে আজকে ইউটিউবের মধ্যে ক্লাস যাচ্ছে, যেটা আমি বাড়িতে করাতাম, তাও কিছু দূর করে গিয়ে বলবো বাড়ি যাও, আবার পরের দিন সেখান থেকে আবার করতাম, পুরনো পড়া মনে করতে হতো, ওই স্লাইড দেখে আমার পিছনে দেখে মনে করতে হতো। সেম জিনিস এখানেও, ইউটিউবেও তাই, শুধু দূর থেকে যেতে হচ্ছে, যাচ্ছে তোমাদের কাছে। এইটুক তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে কি করে করা যায়? নেক্সট একটা ইনফরমেশন দেখে নাও। একই মধ্যে ব্যাকটেরিওফাজ হাই নাম্বার পার সেল have very high copy number of their genome within the bacterial cell. আমরা ব্যাকটেরিওফাজকে যখন ইউজ করব, বিকজ ব্যাকটেরিওফাজের যে আমাদের
ভেক্টর আছে, প্লাসমিড বলবো না, কারণ ব্যাকটেরিওফাজে প্লাসমিড তো হয় না, প্লাসমিড হয় ইকোলাইজে। তাহলে তার ব্যাকটেরিওফাজকে আমি ইউজ করবো বিকজ ব্যাকটেরিওফাজের হাই কপি নাম্বার, তারা খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে তারা হিউজ নাম্বার বের করে ফেলতে পারে। আমার তো এটাই দরকার, কারণ আমি জিন অফ ইন্টারেস্টকে ঢুকিয়ে দেবো, জিন অফ ইন্টারেস্টের নাম্বার বাড়াবো, বাস খতম। নাম্বার বাড়িয়ে তার যে এক্সপ্রেশন অ্যাক্টিভিটিটা আমি বেশি করব। একটু নাগাল, আমি কথাটা বোঝার জন্য আবার বলছি, যদি নাম্বারটা কম বেরোয় তাকে যদি অল্প পরিমাণে দিই, আমার গাল অল্প চকচক করে বোঝাই যাবে না। এবারে গালের মধ্যে রুষা দিতে হবে, তার বদলে একটু বেশি পরিমাণে প্রোটিন বের করে দিল, আমার গালটা চকচক বেশি করলো, মেয়েদের গালটা বেশি চকচক করলো, পুজোর সময় করতেই পারে। গ্লোয়িং, হঠাৎ করে মনে হলো যে গ্লোয়িং গাল বানাবো, চলো চকচক কিছু কিছু দেওয়ার দরকার নেই, জেলিফিশের জিন আমাদের ঢুকিয়ে দেবো। এটা গল্পের মতো বলছি, বুঝতে সুবিধার জন্য, ওইরকমই। তাহলে সেটা যদি বেশি নাম্বারটা বাড়ায় তাহলে বুঝবো আমার বেশি নাম্বার। তাহলে ব্যাকটেরিওফাজকে আমরা এই সমস্ত জায়গাগুলোতে যেখানে আমার বেশি প্রোডাকশন দরকার, হাই কপি নাম্বার, সেই জন্য ব্যাকটেরিওফাজকে ইউজ করব। আবার বলছি, ব্যাকটেরিওফাজের জাস্ট নামের জন্য পড়ছি। উদাহরণ, প্লাসমিড অ্যাজ এ ভেক্টর, প্লাসমিড অ্যাজ এ ভেক্টর, প্লাসমিড ভেক্টরের ডিটেল পড়ব। একটা ডিটেল পড়লে ব্যাকটেরিওফাজের ডিটেলও কোথাও পেলে আমরা পড়ে নেব, ব্যাকের ওয়াইএসির সবকটা পাবো। ভেক্টর আলাদা জিনিস, সবাই মিলে ভেক্টর, একটা ভেক্টরকে শিখব প্লাসমিড। সিলেবাস বলেছে প্লাসমিড, কবে স্যার করাবো? আর একটু অপেক্ষা করো না, আসবে। ক্লোনিং ভেক্টরের পরীক্ষা ডিরেক্ট কোশ্চেন আসে, 5 নাম্বারের কোশ্চেনও আসে, দিয়ে দেয় ডিরেক্ট, পুরো মুখস্থ মারতে হবে। বইতে খুঁজে দেখবে ওই যে গোল একটা চাকা আছে, ওই চাকাটা কিনতেই প্লাসমিড পড়তে হবে। Some plasmid have only 1 to 2 copies per cell, काम का नहीं है. Others have 15 to 100 copies per cell. When the cloning vectors are multiplied in the host cell, linked pieces of DNA is also multiplied. যে লিঙ্কটাকে আমি দিয়ে ওই যে ফরেন ডিএনএটাকে করেছি, যার কথা এটা তো তোমাদের কখনই বুঝেছি, কেন বাবা ঢোকাবো? কারণ ব্যাকটেরিয়া যত তার নাম্বার বাড়াবে, ছিল একটা নিয়েছিল 10টা হলে 10টা কপি, 20টা কপি, 40 80, এভাবে কপি যত বাড়তে থাকবে আমার জিন অফ ইন্টারেস্টের যে টুকরোটা ছিল তার নাম্বারও বাড়বে, বায়োলজিক্যালি বাড়বে। আমার কোনো মেশিন দিতে হবে না, পটাপট বাড়িয়ে নিয়ে অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট। আমার গালের ওই চকচকেনেসটা দরকার জন্য আমার বডিতে, যদি এটা না করে আমার মদ তৈরি দরকার হয়, যদি আমার দই তৈরি দরকার হয়, যদি অ্যান্টিবায়োটিক দরকার হয়, সেটাকে আমার বডিতে ঢোকাবো না। আমি আমার বডির উদাহরণটা আমি বোঝানোর জন্য বললাম। অ্যাকচুয়ালি আমাদের বডির হিউম্যানের এই কাজগুলো না এখনো করা অতটা হয়নি, বুঝতে সুবিধার জন্য বললাম। অ্যাকচুয়ালি জানো ব্যাকটেরিয়াদের দেখি ওই যে মদ বানানো, ওষুধ বানানো, সেম কপি করে বানানো, বাল্ক অর্থাৎ হাই অ্যামাউন্টে জিনিস ওষুধ তৈরি, ওর জন্যই এদেরকে বেশি ব্যবহার করে। কিন্তু আমি ওটাকে উদাহরণ দেওয়ার জন্য বলছি যে আমার বডিতে আমি চকচক ইচ্ছে করছে, আমি গালটাকে চকচকে বানাবো, কার ওই জেলিফিশের জিনটার মতো বানাবো। তো জেলিফিশের জিনটা আমার বডিতে ঢুকিয়ে দেবো, কি দিয়ে ঢোকাবো? আমরা ডিরেক্ট ঢোকাবো না, ওই ব্যাকটেরিয়াটা থ্রু দিয়ে ঢোকাবো। ব্যাকটেরিয়াটা আমার বডিতে নাম্বার বাড়াবে কোথায়? ব্যাকটেরিয়াটা জিনটাকে ঢুকিয়ে দিতে হবে অবশ্য। যদি এটা হয় জিন থেরাপি হয়, ভাইরাস দিয়ে করা হয়, হয়নি তা নয়। আবার বলছি কিছু কিছু জায়গায় হয়েছে, মানে এটাও কিন্তু পসিবল। আমি যেটা বলছি ইম্পসিবল কথা নয়, পসিবল। হঠাৎ করে দুর্গাপুজোর সময় মনে হলো যে বেশ রাস্তায় যাচ্ছি, ফ্যাশন, গালটা চকচক করে যাচ্ছে, বেশ তাকাচ্ছে, ছেলেরা চকচক করছে মেয়েদের অ্যাট্রাক্ট করবার জন্য, মেয়েরা করছে ছেলেদের জন্য, চকচকে গাল করে নিলে কিরকম ওই জেলিফিশের পার্মানেন্টলি করে নিলে পসিবল। বলছি হয়নি, বাট পসিবল। কিভাবে? ওই ভাইরাস ব্যাকটেরিয়া হোস্টকে দিয়ে, ভেক্টরকে দিয়ে পাঠিয়ে দেবো বডির মধ্যে, বডির জিনের মধ্যে ঢুকিয়ে দেবে, আমার বডির জিনের মধ্যে ঢুকে গেল, বাস ব্যাকটেরিয়া মরে গেলেও দরকার নেই, আমার বডির জিনের মধ্যে থেকে গেল, আমার বডির সেল ডিভাইড করতে থাকবে, আমার গলের চকচকা বাড়তে থাকবে। সিম্পল কথা, এভাবেই তো হয়। কিন্তু অ্যাকচুয়ালি এখন বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয় ফর দ্য প্রোডাকশন, বাল্ক প্রোডাকশন অফ সেম কোয়ালিটি, টু মেনটেন সেম কোয়ালিটি অফ ড্রাগস। তাহলে ওটাকে যদি বায়োলজিক্যালি জেনেটিক কপি করে করা যায়, সো দ্যাট উইল বি মাচ মোর পারফেক্ট, টু দ্য পয়েন্ট, তার জন্যই করা হয়েছে। তাহলে ডিএনএ মাল্টিপ্লিকেশন যখন, মানে অর্থাৎ
একটা অর্গানিজম মাল্টিপ্লাই করবে, তার সঙ্গে ওই জিন অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই করবে। এই গল্পটাই তোমাদের বোঝানোর জন্য বলা হচ্ছে বারবার করে। চলো আরেকটু ইনফরমেশন দেখে দিই। ক্লোনিং ভেক্টর, ফিচার্স অফ ক্লোনিং ভেক্টর। চলে এসছি, কি বলেছি, ক্লোনিং ভেক্টর নিয়ে অনেক কিছু বলবো। फीचर्स ऑफ क्लोनिंग वेक्टर, कैसा कैसा दिखने में होता है। के क्लोनिंग वेक्टर, ক্লোনিং ভেক্টরে কি কি থাকতে হবে। ক্লোনিং ভেক্টর সবার ক্ষমতা নাই, ক্লোনিং ভেক্টর হওয়ার। তারই হবে যার কিছু প্রপার্টি থাকতে হবে, কিছু ধর্ম থাকতে হবে। দেখো আমরা ধর্মগুলো ওয়ান বাই ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নিতে হবে। আমি ক্লোনিং ভেক্টরের এই যে ছবি চলে এসছে, এই ছবির মধ্যে দেখাবো, ফিউচারে আরো অনেক কিছু দেখাবো। দিস ইজ দ্য ক্লোনিং ভেক্টর। কার ছবি? কতগুলো ক্লোনিং ভেক্টর তোমার সামনে আমি নাম তুলনা করেছি বলো তো দেখি, দেখি মনে পড়ে কিনা। কত ধরনের ক্লোনিং ভেক্টর নিয়ে তোমাদের সামনে আলোচনা করেছি, কত ধরনের। আমি বলেছি প্লাজমিড, ব্যাকটেরিয়ার। কি বলেছি মনে করো, দেখে একজন দুজন বলো, মনে মনে বলো দেখি আমার সঙ্গে মেলে কিনা। BAC ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, নেক্সট YAC ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এছাড়া ব্যাকটেরিওফাজ, কসমিড, ফাসমিড, এইগুলো ক্লোনিং ভেক্টর। কিন্তু ওদেরকে আমরা মারকগুলি ফেলে দে, চল ওগুলো নিয়ে আমার জানার এখন দরকার নেই, এখন জানবো না। ফাসমিড কাসমিড জানবো না, কাকে জানবো? প্লাজমিডকে নিয়ে জানবো। ইজি। কি হতে হয়? সব কটা ক্লোনিং ভেক্টরে এই কয়টা চারটে জিনিস থাকতে হবে। নাম্বার ওয়ান, অরিজিন অফ রেপ্লিকেশন। কোন পয়েন্টটা অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে? সি দিস ভেক্টর। খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু এটাকে তোমাদের সামনে আমি সবাইকে বলে দিচ্ছি, এই ছবিটাকে খুব ভালো করে মনে রাখতে হবে। দিস ইজ দ্য ওরি রিজিয়ন, ঠিক দিয়ে দিলাম। ওরি পুরো নাম অরিজিন অফ রেপ্লিকেশন, মিনস হাই কপি নাম্বার থাকতে হবে। অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশনের ওপরে যে কোডটা আছে, এটা কিন্তু ছোট 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 কোড। এই কোডটা তাকেই বলতে হবে যার মধ্যে ওরি এবং হাই কপি নাম্বার, অর্থাৎ যে অল্প সময় হাইয়েস্ট ডিএনএ এর কপি বানাতে পারে, প্লাজমিডের কপি বানাতে পারে। তাহলে প্লাজমিডের কপি বানালে আমার জিন অফ ইন্টারেস্ট অনেক কপি হবে। যে দুটো মাত্র একটা মাত্র কপি বানায় 1 ঘন্টায়, তার ভালো মারক গলি, বাট প্লাজমিডের ক্ষমতা আছে। নেক্সট থাকতে হবে সিলেক্টেবল মার্কার জিন। ভেরি ইন্টারেস্টিং বিষয়, এটাকে নিয়ে পুরো ডিটেল পড়াবো। এই যে পিঙ্ক কালারের পার্টটা দেখছো, টোটাল পিঙ্ক কালারের পার্ট, এই যে পিঙ্ক, এটাকে বলা হয় টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট এন্ড অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট। দুটোই পিঙ্ক কালার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সাইট, TET, আর মানে টেট্রাসাইক্লিন, আর মানে রেজিস্ট্যান্ট, AMP মানে অ্যাম্পিসিলিন, আর মানে রেজিস্ট্যান্ট। এই জিনটাকে, এটাকে বলে সিলেক্টেবল মার্কার রিজিয়ন থাকতে হবে। অরিজিন অফ রেপ্লিকেশন থাকতে হবে। সিলেক্টেবল মার্কার কেন থাকবে পুরো ডিটেলে বলবো, বাট একটু বলে দিচ্ছি আগে, ক্লু ধরিয়ে দিই, যাদের ইন্টেলেকচুয়ালিটি বেটার একটু বুঝে নেবে। এই অঞ্চলের এই রেজিস্ট্যান্টের, অর্থাৎ তারা এই ধরনের প্লাজমিডটা যে ব্যাকটেরিয়ার মধ্যে আছে, প্লাজমিড কোথায় থাকে? ব্যাকটেরিয়াতে থাকে, এবং ব্যাকটেরিয়া তার থেকে সুবিধা নেয়। যদি এদের এই রেস্ট্রিকশন সাইট দুটোই থাকে, এর অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন নামক অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়া যেটা আমাদের কিল হয়, সেটার সলিউশনের মধ্যে ব্যাকটেরিয়া রেখে দাও, ব্যাকটেরিয়া মরবে না। এবং এই মরবে বা মরবে না পরে বলবো। মার্কার কেন এদেরকে মার্ক করতে হয়? মার্কার দিয়ে তো আমরা হাইলাইট করে দিই না, তার কারণ এটা ডিটেলে পুরো বলবো। কারণ এই মার্কারটা না থাকলে আমরা বুঝতে পারবো না যে রিকম্বিনেশন হয়েছে কি হয়নি, অর্থাৎ আমার ডিজায়ার জিনটা ঢুকেছে কি ঢোকেনি। খালি চোখে দেখতে পারলে তো হয়েই গেছিল, খালি চোখে কাটতাম, কুচুত করে কেটে ঢুকিয়ে দিতাম। কিন্তু এটা খালি চোখে দেখবো না, এটা কেমিক্যাল, চোখের অন্ধ, এটা কেমিক্যাল টেস্ট টিউবে নিয়েছি, ভেতরে দিয়েছি, দিয়ে রিয়াকশন করেছে কি করেনি বুঝতে হবে। কি দিয়ে? এই মার্কারের অ্যাকশন দিয়ে বুঝবো। মার্কারটা কি কাজ করে সিলেবাস আছে, পরে বলবো, অপেক্ষা করে থাকো। হার্ডার পার্ট, যারা যারা লো ব্রেনে আছো, কে লো ব্রেন,
দেখি কার কার লো ব্রেন, বোঝো না কিছু, এত ডিটেলে মন কারো লো ব্রেন না, সবার হাই ব্রেন, কিন্তু তোমার যার যার লো ব্রেন আছে তুমি ভালো করে মন দিয়ে দেখো না বলে লো ব্রেন। তোমার কাছে মনে হবে মোবাইলটা করি, ও সময় আড্ডা মারি, বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করি, গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করি, পাবজি খেলি, কিছু খেলি, ওইগুলো যে করবে না, যদি মনোযোগ যার থাকবে সে আমার এই কথাগুলো শুনে বারবার সে বলবে স্যার বোর করছো কেন, একই কথা বলে কেন বোর করছে যেন, ওই যে মিডিওকর ছেলে পেলে বেশি, তারা শুনতে চায় না, বুঝতে চায় না, তাদের সবকিছু তো বেশি বুঝে ফেলেছে তারা, তাদের পড়াশোনায় কি হবে আমি জানি না, আমি কিছু কিছু কম বুঝি। তো তোমাদের মধ্যে অনেকে বেশি বোঝাটা যা আছে, যাদের মধ্যে আছো, মনোযোগ যারা দেয় না তারা বোঝে না, শুনলে মনে থাকবে। তো পুরো বলবো পরে। এরপরে থাকবে ক্লোনিং সাইট, অর্থাৎ যার মধ্যে সে ক্লোন করা যাবে। ক্লোনিং সাইট মানে সে কপি হবে। কোনটা ক্লোনিং সাইট? এই যে ক্লোনিং সাইট ইকো R1, অর্থাৎ সে ক্লোন করতে পারবে, রেস্ট্রিকশন সাইট। আর ভেক্টরস নিচে হচ্ছে পড়লো ডি নম্বরে পড়বে কি, ভেক্টরস ফর ক্লোনিং জিনস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেলে ক্লোন করার মতো ভেক্টর, এক্সট্রা ডিএনএ তার মধ্যে থাকতে হবে, এক্সট্রা ডিএনএ, যেটা আমার বডি নর্মাল কাজ করছে তা নয়, এক্সট্রা। তাহলে ইকোলায়ের তো নিজস্ব ডিএনএ ছিল, তাকে বাদ দিয়ে যে এক্সট্রা ডিএনএ সেটাই ক্লোনিং ভেক্টর। সো দিস ইজ এক্সট্রা ডিএনএ, দ্যাট ইজ ক্লোনিং ভেক্টর। এগুলো নিয়ে এক এক করে আরো পরে বলবো। এবার একটা ইকোলাইতে এই যে দেখো ইকোলাই, এখনই বলে দিচ্ছি কারণ পরবর্তী ছবিগুলোতে আরো পারবো। এস্চেরিশিয়া কোলাই ক্লোনিং ভেক্টর, এস্চেরিশিয়া কোলাইয়ের তার নিজস্ব ডিএনএ তো আছে, নিজস্ব ডিএনএ গুলো আছে, ওইটার মধ্যে তাকাবই না, গুলি মেরে দিয়েছি। নিয়েছি তার ভিতরে ভেক্টর, তার মানে প্লাসমিডটার একটা ভেক্টরটার একটা কোয়ালিটি থাকতে হবে, ওরই থাকতে হবে। এবার বাকি জায়গাগুলোকে একটু বলে দিই, তোমার কাছে মনে হতে স্যার বাকিগুলো তো বললে না। তার মানে এখানে সবচেয়ে প্রথম ডিপ ব্লু কালারটা পেয়েছি, ওরই অরিজিন অফ রেপ্লিকেশন, পিঙ্ক পার্টটাকে পেয়েছি, তাকে বলে রেস্ট্রিকশন সাইটস। এবার পড়ে রয়েছে একটা একদম ডিপ গ্রিন সাইট, তার ভেতরের লেখাটা হচ্ছে ROP, এটা একটা প্রোটিন সিনথেসিসের জায়গা। প্লাসমিড, P ফর প্লাসমিড, রেস্ট্রিকশন অফ প্লাসমিড, এই জায়গাটার থেকে একটা প্রোটিন সিনথেসিস, এটাও রোপ রিজিয়ন থাকে। ইম্পর্টেন্ট নাম তোমাদের কাছে, এটাকে নিয়ে একটু পরে বলবো। এবার এই প্লাসমিডটার নাম কি এটাকে ঠিক করি। প্লাসমিড এতক্ষণ তো ক্লোনিং ভেক্টরের নামই বলিনি। ক্লোনিং ভেক্টরের নামটা কি? একে বলে PBr322, সেন্টারে লেখা আছে দেখো একদম, পি পুরো নাম প্লাসমিড, BR ক্যাপিটালে লেখা আছে, ইউ হ্যাভ টু রাইট ইন ক্যাপিটাল অনলি। B ফর বলিভার অ্যান্ড R ফর রড্রিগস। দুজন সায়েন্টিস্ট তারা এটাকে ইকোলাই থেকে এক্সট্রাক্ট করেছিলেন ফার্স্ট টাইম। সো তাদের নাম অনুযায়ী, আর 322 ওই যে স্ট্রেন নাম্বার, তারা বারবার এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, করে 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 গিয়ে 322 টাইমস টাইমে সেইখানের যে স্ট্রেনটা উনি ব্যাকটেরিয়ার পেয়েছিলেন, এতগুলো পরীক্ষার পরে এই ক্লোনিং ভেক্টরকে তারা বলেছিলেন ইয়েস, দ্যাট উইল বি কল্ড অ্যাজ ক্লোনিং ভেক্টর। It is present in bacteria. It is called plasmid, P plasmid, B bolivar, R rodrigues, 322 322। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা এক্সামে আসে, এটা সিলেবাস দিয়েছে, কোনোবার অন্যটা দিলে অন্যটা পড়তে হবে, এই বছরের জন্য এটা সিলেবাস। আবার কিন্তু ইম্পর্টেন্ট বলছি এক্সামের জন্য, এইবার ডিরেক্ট কি বেঙ্গল কি ইংলিশ মিডিয়াম, ইংলিশ বেঙ্গল যে কোনো মিডিয়ামে ইম্পর্টেন্ট। এবার কি আছে, এই যে ঘিরে ঘড়ির কাটার মতো আছে না এরা, এদের নামগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। একদম মনে রাখার স্টাইল হচ্ছে ঘড়িতে 12টা বাজে, 1টা বাজে, 2টো 3টে যেভাবে আছে একটা ইমাজিন করো, এটা এঁকে ফেলতে হবে। একবার যদি বুঝে নাও 12টার সময় কি আছে, ক্লা হিন্দ, জয় হিন্দ, ক্লা হিন্দ, জয় হিন্দ, আগে ক্লা 1 হিন্দ 3, অর্থাৎ ওই যে পয়েন্টটা পার্টিকুলারলি যে পয়েন্টটা, সেখানে গিয়ে
ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো কাজ করে এবং ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসদের জন্য যে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আছে তারা সেটাকে আইডেন্টিফাই করে। ওই একটা পার্টি থাকতে হবে। মনে রাখবে হিন্দ 3 যদি দেখা যেত এখানেও কাটে, নিচেও কাটে, ওপরেও কাটে, চাঁদে, সেইটা কোনো কাজের হতো না। অর্থাৎ মোর দ্যান ওয়ান রেস্ট্রিকশন সাইট থাকলে সেটা আমার কাজের কথা নয়, কারণ আমি যদি এইভাবে কাটি পুরোটা কুচি কুচি করে কেটে যাবে। একটা সাইট থাকতে হবে, সেটা আদর্শ ভেক্টর। এটাও কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি বলে দিলাম। এছাড়া দেখো ওই যে পিঙ্ক কালারের মধ্যে দেখো ব্যাম সাল, বানসাল, তোমরা বানসাল কোচিং, আমি বানসাল ক্লাসেসে যেটা তার মধ্যে ওই কোটাতে সেখানে গিয়ে আমার ফ্যাকাল্টির কাজ করতাম, জব করতাম। তাহলে সেই থেকে বানসাল, বামসাল, ব্যাম H1 সেল মনে রাখবে, ব্যামসাল বামসাল, পয়েন্ট দুটো মনে রাখবে। ঘড়ির কাঁটায় ওটা অনেকটা 2টো বাজে আর স্যাল 3টের সময় ঘড়ির কাঁটায়। আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে। এবার যে রোপ রিজিয়নের নিচের দিকে কটা বাজে, অনেকটা 6টার কাছাকাছি, 6টার থেকে একটু আগে, 5:30। PVU2 ঠিক তার অপোজিটে আসবো, PV1 PST1 অপোজিটে যাবে। PV1 PST1 নামগুলো কিন্তু এখান থেকে একটু দেখে নাও। এই যে PVU2 PVU1 যার তার অপোজিটে, মোটামুটি অপোজিট ধরে নিতে পারো। অর্থাৎ এটার ঘড়ির কাঁটার মধ্যে তোমরা কটা ধরতে পারো, এটা প্রায় 10টা, ঘড়ির কাঁটার 10টার সময়। এই জায়গাগুলো ঘড়ির কাঁটা এসে হলে PST1 10টার আগে, 9টার থেকে একটু উপরে, এখানে একটা দাগ দিয়ে দেবে। আর ইকো R1, ইকো জয় হিন্দ, ইকো জয় হিন্দ, ইকো ক্লাহিন্দ, ইকো ক্লাহিন্দ। তাহলে ইকো অর্থাৎ এরা তিনজনই প্রায় একটা সাইটের মধ্যে জুড়ে আছে, একটা সাইটের মধ্যে এরা জুড়ে আছে। এইভাবে আমরা কিন্তু পরপর এই ভেক্টরটার একটা ওভারঅল নলেজ নিতে পারি। এটা তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থে যা যা জিনিস আছে মোটামুটি আমি বলে দিলাম, ঠিক যেভাবে আছে সেভাবে প্র্যাকটিস বারবার করলে এটা আঁকা হয়ে যায়। এটা কিন্তু ডিরেক্ট এক্সামে আসে। আমি যখন পরীক্ষা নেব, এটা কিন্তু আমি যে কোনো কাউকে যখন আমি ডেকে নেব সামনে, আমি কিন্তু এটা ড্র করতে বলবো। যারা ড্র করবে না তাদের কাছে পড়াশুনো ছেড়ে দাও, আমি বলবো। খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটাকে নিয়ে আমি তোমাদের বলে দিলাম। বি ভেরি অ্যাটেন্টিভ অন দিস ক্লাস অ্যান্ড সামথিং। এটাকে নিয়ে আরেকটু যখন সুযোগ আসবে বলবো। রিপিট করে যখন বলবো না, রিপিটেশন ইজ দ্য কে টু সাকসেস। রিপিট করলে অনেক সময় সাকসেসটা বেশি হবে। আরেকবার আসছি ছবির অরিজিন অফ রেপ্লিকেশন আর ওরি, একটা একটা করে ডিটেল শুনে নাও। ইট ইজ এ সিকোয়েন্স হোয়ার রেপ্লিকেশন স্টার্টস। জায়গাটা দেখিয়ে দিয়েছি, চোখ দিয়ে দেখো, নিজের বইতে দেখো, সেম ছবি পাবে। ওরিকে বলা হবে অরিজিন অফ রেপ্লিকেশন, যেখানে রেপ্লিকেশন স্টার্ট হয়। আর পিস অফ ডিএনএ, ছোট্ট ডিএনএ টুকরো, লিঙ্কড উইথ ওরি ক্যান রেপ্লিকেট উইদিন দ্য হোস্ট সেল। অর্থাৎ ওরিটার অঞ্চলটা কোনোভাবে ধরা যাবে না। ওরিটার কোয়ালিটির উপর নির্ভর করবে প্লাজমিড ভেক্টরটা বেশি কপি দেয় কি কম কপি দেয়, বাট থাকতেই হবে, কম বেশি থাকতে হবে। যার বেশি থাকবে তাকে আমরা চুজ করব, কোয়ালিটি বেটার তাকে ইউজ করব। যার ওরি নাম্বার, কপি নাম্বার কম, তাকে ফেলে দেবো, দরকার নেই। এটা হচ্ছে ওরি, বাট ওরি থাকতেই হবে। তোমার আমার ডিএনএর মধ্যে ওরি আছে, অরিজিন অফ রেপ্লিকেশন আছে না, রেপ্লিকেশনের সময় পড়েছিলাম। It also controls the copy number of linked DNA. So for getting many copies of target DNA, it should be cloned in a vector whose origin supports high copy number. Already বলে দিয়েছি, এটাকে নতুন করে বলছি না। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে ফিচার্স অফ ক্লোনিং ভেক্টরস। আমরা কিছু ফিচার নিয়ে আসি এক্সট্রা। ক্লোনিং ভেক্টরের ফিচারের মধ্যে আমরা ছবিগুলো বারবার দেখতে থাকো, কাজে ছবির থেকে আমরা নড়াচ্ছি না, এই জায়গাটা আমরা দেখতে থাকবো। নাম্বার বি, সিলেক্টেবল মার্কার। এ বি সি ডি চারটে বলেছিলাম সিলেক্টেবল মার্কার। এখানে কোন সাইনটার দিকে লক্ষ্য রাখবে, পিঙ্ক কালারের দিকে লক্ষ্য করো। ইট হেল্পস টু সিলেক্ট দ্য ট্রান্সফরম্যান্টস অ্যান্ড এলিমিনেট দ্য নন ট্রান্সফরম্যান্ট।
দারুণ কথা বলবো, ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্টকে এলিমিনেট করে। বাহ স্যার, ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্টটা একটু বোঝাও না। আমি কিন্তু বোঝাবো। তারপরেও বহু ছেলেরা আমাকে 20 বার প্রশ্ন, স্যার ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্টটা বোঝাও না। বোঝাবো, খুব মন দিয়ে থাকতে হবে। ট্রান্সফরমেন্ট নন ট্রান্সফরমেন্ট বহু মাথায় ঢোকে না, একটু মনোযোগ দেবে, ঢুকবে। মনে রেখো, যার একবারই ঢুকবে স্যালুট, যার একবারে ঢুকবে না সরি, নমস্কার, আসুন। কি হবে কে জানে, ভগবানই জানে। না একটু পড়ে নি, তারপরে আমি গোটা ব্যাপারটা একদম ক্লিন অনেকগুলো উদাহরণ দিয়ে বোঝাবো। আমি একটু কথা বেশি বলি তো, বুঝতে পারবে। ইট হেল্প টু সিলেক্ট ট্রান্সফরমেন্ট অ্যান্ড নন ট্রান্সফরমেন্ট অফ ব্যাকটেরিয়া। কি ট্রান্সফরমেন্ট নন, একটু পরে ব্যাখ্যা করছি। চলো, ট্রান্সফরমেশন ইজ আ procedure in which a piece of DNA is introduced in host bacterium. হোস্ট ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে ঢোকানো হবে। ব্যাকটেরিয়াটাই হোস্ট। ওপরের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ওপরের ছবির মধ্যে আমার একটা লাইট চলে গেছে, কে? এই যে ব্যাকটেরিয়াটা দেখছো, এটা কি? এটা একটু ব্যাকটেরিয়া, এটার মধ্যে কোনো প্লাজমিড নেই, আর এই নিচের এটার মধ্যে কি আছে? এই প্লাজমিডটা ঢুকেছে। আর কি করেছি, সবার আগে আমরা এই যে যেটার মধ্যে এখন আমার চলছে, এটা হচ্ছে প্লাজমিড, এটাকে বের করে নিয়েছে সার্কুলার ডিএনএ। তারপর এই যে ছোট্ট লাল পাটটুকু দেখেছে, যার মধ্যে ছোট্ট লাল পাটটুকু জ্বলছে আলোতে, এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট লাল পাটটুকুর মধ্যে ফরেন ডিএনএ ঢুকেছে। এবার ফরেন ডিএনএ ঢুকে নিয়ে এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে প্লাজমিডটাকে আগে ট্রান্সফার করব। এই যে ট্রান্সফার হলো, এটাকে বলে ট্রান্সফরমেন্ট। এবার এই ট্রান্সফরমেন্টটা হয়েছে কি হয়নি, আমার এই যে পুরো প্লাজমিড সহ এই যে পুরো ব্যাকটেরিয়াটা, এটাই তো আমার দরকার। আর এই যে সার্কুলার ডিএনএ আসলে হচ্ছে এটা, এই যে বড়। আগে এইটুক বোঝো। সবার আগে আমি কি করব, সেটাকে আমি 1 বাই 1 বলে দেবো, যাতে করে বুঝতে সুবিধা হয়। কারণ এই ছোট ছবি ঠিকই, কিন্তু আমার মুখের কথা শুনতে হবে, তাহলে বুঝবে। নেক্সট থার্ড পয়েন্টটা পড়ে নি। চলো থার্ড পয়েন্টটা পড়ে নি আমরা। থার্ড পয়েন্টের মধ্যে রয়ে গেছে, সিলেক্টেবল মার্কার অফ ইকোলাই ইনক্লুড জিন এনকোডিং রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক লাইক অ্যাম্পিসিলিন, আমি এর আগেই বলে দিচ্ছি, অ্যান্ড ক্লোরমফেনিকল, টেট্রাসাইক্লিন, খেনামাইসিন। মনে রাখবে কোন কোন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্টকে ইউজ করা হয় টু আইডেন্টিফাই দ্যাট, তাকে অ্যাম্পিসিলিন, ক্লোরমফেনিকল, টেট্রামাইসিন অ্যান্ড ক্যানামাইসিন। এই ধরনের কিছু অ্যান্টিবায়োটিক আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এগুলো সবই অ্যান্টিবায়োটিকের নাম। আমরা যারা মেডিকেল কোম্পানিতে কাজ করেছি তারা সবাই জানি। এই অ্যান্টিবায়োটিকগুলোকে দিয়ে ব্যাকটেরিয়াটাকে রেজিস্ট্যান্ট হয়েছে কি হয়নি সেটা বোঝানোর চেষ্টা করা হয়। একটু ওয়েট করো বাবু, ওয়েট করলেই আমি গোটাটার মধ্যে সামনে 1 বাই 1 বোঝাবো। নর্মাল ইকোলাই সেলস হ্যাভ নো রেজিস্ট্যান্স এগেইনস্ট দিস অ্যান্টিবায়োটিক্স। ইনফরমেশনগুলো রাখা হলো তো। এইবার গল্পটাকে তোমাদের সামনে, এটা কিন্তু বুঝতে গেলে একটা হিউজ গল্প তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে। দিল থামকে বেঠো, কারণ এই জায়গাটা অনেকেই বুঝতে পারে না, এর সঙ্গে ও গুলিয়ে ফেলে। একটু শুনে যাবে, মানে এখন আমি এখনো পর্যন্ত রাফলি বলছি, তাই এখন শুনতে থাকো, অপেক্ষা করো পরবর্তী অংশের জন্য। তোমাদের যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে ক্লোনিং এর, যা ক্লোনিং ভেক্টরের ফিচারগুলো নিয়ে। এ বি সি ডি চারটে ছিল আমাদের মেন ফিচার। তার মধ্যে এখন যে ফিচারটা চলে এলাম সেটা হচ্ছে ক্লোনিং সাইটস। কোন জায়গাটাকে বলা হয় ক্লোনিং সাইটস? এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা ভেক্টর, এই ভেক্টরটাকে একটা মডেল তৈরি করা হয়েছে। এই মডেলের মধ্যে দিয়ে নিশ্চয়ই কিছুটা বোঝার চেষ্টা করছো, যেটা তোমাদের ছবিতে দেখানো আছে সেই পার্টটি এখানে করে দেওয়ার চেষ্টা হয়েছে। এই ক্লোনিং ভেক্টরটির মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ধরে আছি, এই অংশটি একটা রেস্ট্রিকশন সাইট, সেটাকে নিয়ে তোমাদের আরেকটু ডিটেলে বলবো, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। ঠিক আছে, তো এরকম এখানে আরেকটি রেস্ট্রিকশন সাইটস আমরা নিয়ে এসেছি, বিভিন্ন জায়গায় থাকতে পারে, যে ব্লু কালারের দেখছো, অর্থাৎ সেগুলো কি সেটা কিছুক্ষণ আগে জানানো হয়েছে, এবং এরপরে এটা দেখিয়ে তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে। এরপরে চলো ক্লোনিং সাইট বিষয়টাকে নিয়ে তোমাদের একটু ডিসকাস করে দিই। ক্লোনিং মানে
যে কোন কোন সাইডের মধ্যে বা আমাদের এই ভেক্টরটার কোন কোন সাইডগুলো ক্লোনিং করার জন্য অ্যাভেলেবেল, সেই পার্টটুকুকে আমরা জেনে নেব। অলরেডি তোমাদের ঘড়ির কাঁটার মতো পড়তে বলেছি এই একটি ভেক্টরকে, এবং সেই ভেক্টরটা কীরকম ভাবে আমি কিন্তু তোমাদের আরেকবার এই মডেলটি দেখাবার জন্য বলছি। ধরো ইটস এ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার এটা তার নিজস্ব যে ডিএনএ, এবং এছাড়া রয়ে গেছে তাদের মধ্যে কিছু প্লাসমিড। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার হাতে গোল যে ভেক্টর, এটা এর মধ্যে এখানে থাকে, এটা একটা প্লাসমিড বলে ধরে নিতে পারো। তো আমরা যখন যা কাজ করব তখন ব্যাকটেরিয়া থেকে এটা বের করে বা অন্য কোনো ব্যাকটেরিয়া থেকে বের করে শুধু এটাকে বের করে নেব। এইটাকে বের করে নিয়ে এর মধ্যে আমাদের ফরেন যে ডিএনএ, ধরো এই যে ফরেন ডিএনএ টুকরোটা করেছি, এটা মনে করো আমাদের ডিজায়ার জিন বা ডিএনএ টুকরোটি, সেটা আমরা তুলে রেখেছিলাম, এটা আমরা তুলে রেখেছি। জায়গাগুলোকে বোঝাবার উদ্দেশ্যে তোমাদের ব্যাপারটা হাতে তুলে নিয়ে এসেছি বুঝতে সুবিধার জন্য। এবার এই যে ক্লোনিং ভেক্টরটা তোমাদের দেখালাম, সেই ক্লোনিং ভেক্টরের কিছু ক্লোনিং সাইটগুলোকে নিয়ে আমরা এখন একটু ডিসকাস করব। আমরা অঞ্চলগুলো তো জেনে নিয়েছি এবং কোন কোন অঞ্চলে কাট করতে পারে সেটার ব্যাপারটা একটুখানি বুঝে নিয়ে কাজে ব্যাকটেরিয়াটা আরো বোঝাবো তোমাদের, জায়গাটা একটু সঙ্গে থাকো আমার, বুঝতে পারবে। টু লিঙ্ক দ্য অ্যালেন ডিএনএ দ্য ভেক্টর নিড ভেরি ফিউ রিকগনিশন সাইট টু রেস্ট্রিকশন এনজাইম। তার মানে টু লিঙ্ক দ্য ফরেন ডিএনএ, ধরো এটা আমার ফরেন, এই কথাটাই বললাম, এটা আমার ফরেন ডিএনএ টুকরো যেটা ইলুশন দিয়ে আমরা বাছাই করে রেখেছি, সেই পার্টটুকুকে আমরা এটা কোন কোন পার্টে অর্থাৎ এই ভেক্টরের মধ্যে কোন অংশে এটা ঢুকতে পারবে, এখনো কিন্তু ঢোকেনি, এটা আলাদা হয়ে আছে, তো এটা কোথায় ঢুকতে পারে তার জন্য কতগুলো নির্দিষ্ট কাট পয়েন্ট আছে, সেগুলোই তাদেরকে ক্লোনিং সাইট বলা হবে। কাজে বুঝতে পেরেছো ক্লোনিং সাইট কোনটাকে বলবে, আমি এক এক করে আসছি। মোর দ্যান ওয়ান রিকগনিশন সাইট generates several fragments, it complicates the gene cloning। এই যে যে ছবিটা তোমাদের এই যে পাশে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে তোমাদের একে একে অঞ্চলগুলো বারবার বলেছি তোমাদের, ইকোক্লাহিন বা যেটাকে জয়হিন থেকে মনে করতে পারলাম, যে যে পয়েন্টগুলোতে দেখানো আছে ওই পয়েন্টগুলোকে কিন্তু ওই পয়েন্টেই দেখাতে হবে, তার থেকে যদি এদিক ওদিক হয়ে যায় অর্থাৎ ইকো আর ওয়ানের পয়েন্ট ইকো আর ওয়ানেই দেখাতে হবে। যে পজিশনটা ঘড়ির কাঁটায় 12টার সময় দেখাতে বলেছি, ক্লা 1, হিন্দ 3, ব্যাম H1, স্যাল 1, পিভিউ 1, এছাড়া ওরি পার্টটা দেখছো, রোপ পার্ট, রোপ প্রোটিন পার্টিকুলার খুব ইম্পর্টেন্ট, রেপ্লিকেশন অফ প্লাসমিড, রোপের পুরো নাম, এটা অনেক সময় এক্সামে আসে। ওরি মানে অরিজিন অফ রেপ্লিকেশন, পিএসটি, পিভিউ, ইকো, পুরো যে এই যে সাইটগুলো এই পার্টগুলো কাট হতে পারে, এই কাট করে নিয়েই তারা এই যে ভেক্টর এই যে দেখছো এই যে একটা ভেক্টর এখানে 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 এগুলো বিভিন্ন জায়গায় কাট হতে পারে, এই কাট হয়ে ফরেন ডিএনএ এখানে ইনসার্ট করতে পারে। এই পার্টটিকে আমরা ক্লোনিং সাইট বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবে ব্যাপারটা। প্রেজেন্ট ইন ওয়ান অফ দ্য টু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন, এক্সাম্পল লাইগেশন অফ ফরেন ডিএনএ অ্যাট ব্যাম H1 সাইট। এবার ব্যাম H1 সাইট ধরো এটার মধ্যে যে দেখতে পাচ্ছ যে রেস্ট্রিকশন সাইটটা তো গোটা এলাকায়, এখানে কতগুলো জিন আছে যেটা কি করে দেয় সিলেক্টেবল মার্কার, অর্থাৎ এখানে যে জিনগুলো আছে সেই জিনগুলো তার নাম টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন এখানে আছে, অর্থাৎ টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক যদি এই ভেক্টরটার মধ্যে অ্যাপ্লাই করা যায় তাহলে ভেক্টরটা টিকে যাবে, থাকবে ভেক্টরটার, কারণ তার মধ্যে রেজিস্ট্যান্ট আছে, এটা কেটে যায়নি, কেটে গেলে রেজিস্ট্যান্টটা নষ্ট হয়ে যাবে কিন্তু আছে। এই অংশের মধ্যে পার্টিকুলার একটা পয়েন্ট আছে, মনে করো ব্যাম H1 সাইট অফ টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন, অর্থাৎ এইটুকের মধ্যে এখানে একটা কাট হলে এই কাটের মধ্যে নতুন ডিএনএ ঢুকে যেতে পারে, এই যে এই পার্টটা যদি কাট হয়ে যায় তাহলে নতুন ডিএনএ এখানে ঢুকে যেতে পারে। এই পার্টটাতে কে অবস্থান করছে ছবিতে যেরকম দেখতে পাচ্ছ ব্যাম H1, এটা যদি আমি কেটে দিই, এখনই ছিঁড়ে দেবো না, যদি কেটে দিই তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু যদি রেখে দিই তাহলে অ্যাক্টিভ থাকবে এবং এটা কি করবে ইকোলাই ক্লোনিং ভেক্টরের রেজিস্ট্যান্ট দেবে, কিসের টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট। ঠিক একই রকম ভাবে এখানে যে ব্লু কালারের একটু দিয়েছি, আমার এটার সঙ্গে কালারটা আলাদা আছে, তোমাদের দুটো আলাদা করবার জন্য এটা মেইনলি বলা হয়েছে। এটা অ্যাম্পিসিলিন নামে যে অ্যান্টিবায়োটিক আছে, এছাড়া কি কি অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন, ক্যানামাইসিন, এই ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সিলেক্টেবল মার্কার বিষয়টা বুঝতে পারি। সিলেক্টেবল মার্কার এখনো ক্লিয়ার হয়নি, তোমাদের কাছে আরেকটু বলার চেষ্টা করব, কারণ এটা এতটা ইজিলি ক্লিয়ার হয় না, ধীরে ধীরে আমরা এটাকে তোমাদের সামনে ক্লিয়ার করবার চেষ্টা করছি।